ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্ট নাকি রিয়েল এস্টেট বিজনেস? আপনি কি জানেন ম্যাকডোনাল্ডস 1 সেকেন্ডে 75টা বার্গার বিক্রি করে? ম্যাকডোনাল্ডস এর একদিনের ইনকাম $55 মিলিয়ন। ম্যাকডোনাল্ডস এর লেটেস্ট ফাইন্যান্সিয়াল রিপোর্ট অনুযায়ী কোম্পানিটির কারেন্ট রেভিনিউ $24 বিলিয়ন। 2023-এর অক্টোবর 26-এর রিপোর্ট অনুযায়ী পুরো কোম্পানির নেট ওর্থ ইনকাম $186 বিলিয়ন। শুধু বার্গার বিক্রি করেই কি ম্যাকডোনাল্ডস এত বড় কোম্পানি হতে পেরেছে, নাকি তাদের বিজনেস মডেলে এমন কিছু ব্যাপার আছে যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না? চলুন দেখা যাক। একটা টিপ আপনার জন্য, দ্য ফাউন্ডার নামে একটি মুভি আছে ম্যাকডোনাল্ডস এর উপরে। সময় পেলে অবশ্যই মুভিটি দেখে নেবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি প্রমোশন। হ্যালো বন্ধুরা, আমি পিজুষ কুমার সাহা। আপনারা যে ব্যাকগ্রাউন্ডের হন না কেন, ডিজিটাল মার্কেটিংকে ক্যারিয়ার হিসেবে নিতে চাইলে জয়েন করতে পারেন বঙ্গীয়তে। কোর্স সিলেবাস থেকে শুরু করে সবকিছুর আপডেট পেয়ে যাবেন বঙ্গীয়.com-এ। এছাড়া আরও জানিয়ে দিই, এই কোর্সটিতে এখন অফার রানিং আছে, যেখানে রেকর্ড পাবেন 36টোর বেশি টপিক। শুধু মার্কেটিং এর কাজ শিখলেই তো হবে না, মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাইরে থেকে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করা যায় তাও শিখতে পারবেন এই কোর্সের মাধ্যমে। আর হ্যাঁ, ইন্ডাস্ট্রি ট্রেন্ডের সাথে সাথে কোর্স টপিকগুলো রেগুলার আপডেট করা হয়। কোর্স সিলেবাসটি দেখে ভালো লাগলে এনরোল করে ফেলতে পারেন। কেন ডিজিটাল মার্কেটিং এর ক্যারিয়ার গড়বেন সেটা জানার জন্য ডেসক্রিপশনের লিঙ্কটিতে ক্লিক করে আইডিয়া নিতে পারেন। এবার চলে আসি মূল গল্পে। তাদের বিজনেস মডেলটা বুঝতে হলে আমাদের ফ্র্যাঞ্চাইজ বিজনেস মডেলটা বুঝতে হবে। ফ্র্যাঞ্চাইজ হলো এক ধরনের লাইসেন্স যা ফ্র্যাঞ্চাইজিরা কোম্পানি মালিকের কাছ থেকে কিনে থাকে, আর এর বিনিময়ে মূল বিজনেসের নলেজ, প্রসেসেস, ট্রেডমার্কস এবং পণ্য বা সেবা বিক্রি করার অনুমতি পায়। বর্তমানে ম্যাকডোনাল্ডস ফ্র্যাঞ্চাইজের সংখ্যা 38,000, যা 100টি দেশে অবস্থিত। 2019 সালে ফ্র্যাঞ্চাইজ থেকে ম্যাকডোনাল্ডসের ইনকাম ছিল 87,000 কোটি টাকা, যেখানে 35% আসে বার্গার বিক্রি করে এবং 64% আয় হয় রেন্ট থেকে। নর্মালি বোঝাই যায় ম্যাকডোনাল্ডস শুধুমাত্র ফাস্টফুড বিজনেসের সাথেই জড়িত না, বরং তার কাছে আছে রিয়েল এস্টেট বিজনেসের মডেলও। একটি সার্ভে অনুযায়ী ম্যাকডোনাল্ডস এখন সারা বিশ্বে 5 নম্বর রিয়েল এস্টেট পজিশনে আছে। 2023 সালের জুন 30 ব্যালেন্স শিটে টোটাল অ্যাসেট ছিল $50 বিলিয়ন। আর এখান থেকে প্রশ্ন আসে, কেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা ম্যাকডোনাল্ডস এর ফ্র্যাঞ্চাইজি কিনতে চায়? আবার জমির রেন্টও তাকেই দিতে হয়, সেই সাথে তাকে 40 লাখ টাকা ফ্র্যাঞ্চাইজি ফিও দিতে হয়। আবার রয়্যালটি হিসাবে 8.5% প্রফিট শেয়ারও করতে হয়। আর এত টাকা দেওয়ার পরেও যদি ফ্র্যাঞ্চাইজি মালিকরা যদি রেভিনিউ করতে না পারে, তবে ম্যাকডোনাল্ডস কোনো সময় নষ্ট না করে এই এরিয়ার ফ্র্যাঞ্চাইজি অন্য কারো কাছে বিক্রি করে দেয়। এখন প্রশ্ন আসতে পারে, ম্যাকডোনাল্ডস এর এত কঠোর হবার পরেও কেন ফ্র্যাঞ্চাইজিরা তাদের ফ্র্যাঞ্চাইজি কিনে থাকে? এত বিজনেস রেখে কেন তারা বার্গার বিক্রি করতে আসে? আবার ম্যাকডোনাল্ডস এর এত প্রপার্টি থাকার পরেও তারা কেন পুরোপুরি রিয়েল এস্টেট বিজনেসে না ঢুকে বার্গার বিজনেস নিয়েই পড়ে আছে? এত ইউনিক বিজনেস আইডিয়া ম্যাকডোনাল্ডস এর কাছে আসলো কিভাবে, যে ফাস্টফুড এবং রিয়েল এস্টেট বিজনেস দুটোই একসাথে চালাচ্ছে? চলুন এর পেছনের গল্প জেনে নিই। রে ক্রক ছিলেন সাধারণ একজন সেলসম্যান যে মিল্কশেক বানানোর মেশিন তৈরি করতেন। তিনি একদিন আলমাওয়ায় ম্যাকডোনাল্ডস এর দোকানে এসেছিলেন মেশিন বিক্রির জন্য। এই দোকানের মালিক ছিলেন দুই ভাই, রিচার্ড ম্যাকডোনাল্ড এবং মরিস ম্যাকডোনাল্ড। কিন্তু তাদের দোকানের সামনে এত লম্বা লাইন দেখে তিনি তো অবাক। এত বড় লাইন যে পার্কিং লটও পুরো কাভার ছিল। এরপর তিনিও লাইনে দাঁড়িয়ে গেলেন তারা কি বানাচ্ছে সেটা টেস্ট করার জন্য। যে তিনি সরাসরি মালিকের সাথে দেখা করতে চাইলেন এবং তাদের বিজনেস পার্টনার হতে চাইলেন। খুব দ্রুত ম্যাকডোনাল্ড ভাইদের রাজি করিয়ে তিনি ম্যাকডোনাল্ডস এর ফ্র্যাঞ্চাইজি এজেন্ট হিসেবে কাজ করতে শুরু করেন। ম্যাকডোনাল্ডস এর সাথে 6 বছর কাজ করার পরে তিনি তাদের কোম্পানি কেনার জন্য নির্বাচিত হন এবং 1961 সালে ম্যাকডোনাল্ডস কর্পোরেশনের মালিক হন। ম্যাকডোনাল্ডস এর ফ্র্যাঞ্চাইজি সিস্টেম শুরু হয়েছিল 1961 সালে। তখন ম্যাকডোনাল্ডস এর দুই ভাই 20 কোটি টাকায় কোম্পানিটি বিক্রি করেন, যা আজকে 12 লাখ কোটি টাকার কোম্পানি হয়ে দাঁড়িয়েছে। আশ্চর্যের বিষয় এই যে কোম্পানিটি যার কাছে বিক্রি হয় সে কিন্তু কোনো বিজনেসম্যান বা উদ্যোক্তা ছিলেন না। তার ইচ্ছা ছিল আমেরিকার বড় বড় শহরে ম্যাকডোনাল্ডস এর ফ্র্যাঞ্চাইজি শুরু করবে। রে ক্রক প্রথমে আলাস্কায় ফ্র্যাঞ্চাইজ ওপেন করেন। এরপর তিনি আরো কয়েকটি ফ্র্যাঞ্চাইজ খুলতে চাইছিলেন, কিন্তু তার কাছে এত টাকা ছিল না। তখন তার এক বন্ধু হ্যারি তার সমস্যার কথা শুনে বলেন, প্রবলেম হচ্ছে আপনার বিজনেসের মডেল। হ্যারির মতে ম্যাকডোনাল্ডস একটি ফাস্টফুড বিজনেস না, বরং এটি একটি রিয়েল এস্টেট বিজনেস হওয়ার দরকার ছিল। আর এখান থেকে শুরু হলো তাদের রিয়েল এস্টেট বিজনেসের গল্প। কারণ ম্যাকডোনাল্ডস এর জমি কেনার মতো এত টাকা ছিল না, তাই তাদের যে জায়গাটা পছন্দ হতো তারা সেটাকেই ভাড়া হিসাবে নিত অথবা লোন দিয়ে কিনে ফেলতো এবং মাসে মাসে কিস্তি দিয়ে দিত। এখন তাদের হিসাবটা দেখুন, যদি প্রতি মাসে ম্যাকডোনাল্ডস এর ইনকাম হয় 1.5 কোটি টাকা, তাহলে এর 8.5% হয় 12 লাখ টাকা। তো এখান থেকে 6 লাখ টাকা কিস্তি দিবে আর 6 লাখ টাকা তাদের নিজের ইনকাম। তাহলে একদিকে তার প্রফিট তো বাড়ছেই, অন্যদিকে বাড়ছে অ্যাসেট। আর এর কারণে রে ক্রক বুঝতে পারলো তার রিয়েল কাস্টমার যারা বার্গার কিনে তারা না, বরং তারাই যারা ফ্র্যাঞ্চাইজের মালিক তারা। এরপর 2 বছরের মাথায় রে ক্রক এবং হ্যারি সারা বিশ্বে প্রায় 500 আউটলেট খুলে ফেললেন। বর্তমানে ম্যাকডোনাল্ডস এর কাছে এত টাকা আছে যে তারা কোনো কিস্তি বা লোন ছাড়াই যেখানে চাই নিজেদের জমি কিনতে পারে। সাধারণত তাদের দোকানগুলোর সাইজ হয় 500 স্কয়ার ফিটের মধ্যে এবং শপিং মল বা মার্কেট প্লেসে, এমন জায়গায় যেখানে পার্কিং এর সুবিধা থাকে। জমি ঠিক হয়ে গেলে তারা অপেক্ষা করে একজন ফ্র্যাঞ্চাইজ মালিকের জন্য।
ফ্র্যাঞ্চাইজি পেতে তাদের তেমন কোনো কষ্ট করতে হয় না, কারণ তাদের বিক্রি এত বেশি যে ইনভেস্টররা সুযোগের অপেক্ষায় থাকে ম্যাকডোনাল্ডস এর ফ্র্যাঞ্চাইজি কেনার জন্য। তবে ম্যাকডোনাল্ড ফ্র্যাঞ্চাইজিদের আউটলেট করার ব্যাপারে অনেক সাহায্য করে থাকে, যেমন তারা টিস্যু পেপার, বার্গারের প্যাটি সহ দরকারি সবকিছুই দিয়ে থাকে। ফ্র্যাঞ্চাইজি মালিকদের শুধু 20 বছরের এগ্রিমেন্ট সাইন করতে হয় এবং 14 কোটি টাকা দিতে হয়, সেই সাথে 44 লাখ টাকা ফ্র্যাঞ্চাইজি ফি। এরপর প্রতি মাসের প্রফিটের 8.5% দিতে হয়। আবার তাদের হায়ার করা এমপ্লয়ীদের বেতনও দিতে হয়। 20 বছরের মধ্যে যদি ফ্র্যাঞ্চাইজি মালিকরা লোকসানের মুখোমুখি হন, তবে এই ফ্র্যাঞ্চাইজি তারা অন্য কারো কাছে বিক্রি করে দেয়। তাহলে এখানে কি বোঝা গেল? তারা শুধু বিজনেসের ম্যাটেরিয়াল গুলোই দেয়, কিন্তু বিজনেস করা শেখায় না এবং ফ্র্যাঞ্চাইজি মালিকদের জন্য বিজনেস করে না। তাও ম্যাকডোনাল্ডসে ইনভেস্ট করার জন্য ফ্র্যাঞ্চাইজিরা কেন মুখিয়ে থাকে? কারণ ম্যাকডোনাল্ডসের অভিজ্ঞতা অনেক, সেই সাথে তাদের ব্র্যান্ড ভ্যালু এবং জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। নর্মাল একটি রেস্টুরেন্ট খুললে তা ফেল করার চান্স থাকে 90%, কিন্তু ম্যাকডোনাল্ডস খুললে তা ফেল করার চান্স থাকে 5 থেকে 10%। ফ্র্যাঞ্চাইজিদের প্রতি বছরের সেল যদি 20 কোটি টাকা হয়ে থাকে, তবে খরচ বাদ দিয়ে তাদের লাভ থাকে 1.1 কোটি টাকা। কিন্তু যে কেউ ফ্র্যাঞ্চাইজি কিনতে পারে না, এর জন্য তাকে হতে হবে কোটিপতি। আবার ম্যাকডোনাল্ডস এর ভার্সিটি থেকে পাশ করেও আসতে হয়। এটা একটা ট্রেনিং যেখানে লিডারশিপ, প্যাশন্স, বিজনেস গ্রোথ, কাস্টমার অ্যাপ্রিসিয়েশন সবকিছু শেখানো হয়। পড়াশোনা আর আগের থাকা এক্সপিরিয়েন্স মোতাবেক ফ্র্যাঞ্চাইজিকে 9 থেকে 24 মাসে ট্রেনিং দেওয়া হয়। শেষ যে প্রশ্নটা আসে সেটা হলো, রিয়েল এস্টেট থেকে এত টাকা ইনকাম হওয়ার পরেও কেন ম্যাকডোনাল্ডস বার্গার বিক্রি করে? 2015 সালে এমন একটি প্রপোজাল ইনভেস্টররা পেয়েছিল, কিন্তু তারা এটাতে রাজি হয়নি, কারণ তাদের বিজনেস মডেলটা বাকি অন্যদের ফাস্টফুডের থেকে অনেক বেশি ইউনিক। আবার ভাড়া পাওয়ার টাকার উপরেও তাদের অনেক বেশি ট্যাক্স পে করতে হয় না। আজকে এখানেই শেষ করছি, আর আপনারা আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কি মনে হয়, তাদের ফাস্টফুড রিয়েল এস্টেট বিজনেসে ফোকাস করা উচিত কিনা। ধন্যবাদ।